ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন? সেখানে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, তো পাহাড়ে পাদদেশে যারা থাকেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কিনা, এবং জলাবদ্ধতা চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই হয়, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, পাহাড় ধস এবং জলাবদ্ধতা দুটি বিষয়কে মাথায় রেখে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের যে সমস্ত এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় লোকজন থাকে সেই সমস্ত জায়গায় মাইকিং করা হয়েছে। এবং গতকালকে রাতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তিনি আসলে নিজে চট্টগ্রামের পতেঙ্গা যে সমস্ত বেড়িবাঁধ সংলগ্ন যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধ সংলগ্ন যে সমস্ত জেলেপল্লী রয়েছে এবং চট্টগ্রামের আকবরশা এলাকা, মতিজন্না এলাকার সংলগ্ন যে সমস্ত পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বস্তি রয়েছে সেই এলাকাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের তিনি নানাভাবে পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এবং আপনি জানেন যে চট্টগ্রামের গতকালকে যে রিমেল হয়ে গেল সেই রিমেলের সময় আসলে দুর্গত মানুষজনকে রাখার জন্য 785টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, 1110টি স্কুলকে তৈরি রাখা হয়েছিল, পাশাপাশি 9টি মুজিব কাল্লাও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু আমরা যেটি দেখছি সেটি হচ্ছে গত বেশ কয়েকটি সাইক্লোনে আমরা দেখেছি আসলে আশ্রয়কেন্দ্রগুলোতে যেহেতু পর্যাপ্ত খাবার দাবার এবং অন্যান্য জিনিসের প্রতুলতা থাকে সঙ্গত কারণে লোকজন আসলে যেতে চায় না। গতকালকে সেরকম একটি পরিস্থিতি আমরা দেখেছি। তো এখন পর্যন্ত আসার বিষয় সেটি হচ্ছে এখনও পর্যন্ত নগরীর কোথাও কোনো রকমের পাহাড় ধস কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা গতকালকে রাতেও দেখেছিলাম যে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, সামান্য বাতাস হচ্ছিল, কিন্তু ভোর 4টার পর থেকে চট্টগ্রামে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই মুষলধারা বৃষ্টির ফলে আমরা ইতিমধ্যে জেনেছি যে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মৎস্য বেশ কিছু এলাকায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে এবং আমরা খোঁজখবর রাখছি, হয়তো কিছুক্ষণ পর আমরা সেখানে গিয়ে সেই বিষয়গুলো দেখাতে পারবো। এটি নিয়ে আসলে এখন পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পুরোপুরি কাটেনি, সঙ্গত কারণে জেলা প্রশাসন এবং অন্যান্য যে সমস্ত তদারকি সংস্থা রয়েছে তারা বেশ সতর্ক অবস্থা আছে, অর্থাৎ কোনো রকমের প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, কেউ যাতে বেগরে প্রাণ না হারান সেই বিষয়টিকে মাথায় রেখে তারা তাদের যে ভ্রাম্যমাণ টিম সেগুলো মাঠে কাজ করছে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে রেড অ্যালার্ট 4 জারি করেছে এবং সেই তার আওতায় চট্টগ্রাম বন্দরের যে সমস্ত বড় জাহাজগুলো ছিল সেগুলোকে তারা বহির্নোঙরে নিয়ে গেছেন এবং যে সমস্ত জাহাজ ছোট ছোট জাহাজ সেগুলোকে তারা উজানে নিয়ে নোঙর করেছে। আমরা গতকালকে দেখেছি বিকেলবেলা যে প্রতিটি জাহাজকে তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে এবং বন্দরে যেহেতু অনেক দামি দামি যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলোকেও একেবারে বলা যেতে পারে যে করা একটি ইয়ের মধ্যে তারা রেখেছে, অর্থাৎ একেবারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় তারা রেখেছে। আমাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের দফায় দফায় কথা হচ্ছে, তারা বলছেন যে এখনও পর্যন্ত পরিস্থিতি তাদের অনুকূলে আছে এবং যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়া তারা সেটি নেবেন। আমরা দেখছি সকাল থেকে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও আমরা দেখছি আসলে নালা ইতিমধ্যে পানিতে চৈচবুর হয়ে গেছে এবং সেই পানিগুলো এখন রাস্তায় গড়াচ্ছে, তবে কোনো কোনো জায়গায় পানি বেশ উঠেছে এমন একটি খবর আমরা পাচ্ছি। আর একটি বিষয় আপনি জানেন যে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে গতকালকে আসলে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিলেন, আজকে ভোর 6টা পর্যন্ত সেটি ছিল সময়সীমা ছিল। এর পরবর্তীতে আসলে পরিস্থিতি এখন যেহেতু খারাপ, পরবর্তীতে একটি নির্দেশনা এসে সেটি আমাদের কাছে এখনও পর্যন্ত আমরা সেটি যোগাযোগ করতে পারিনি। আমাদের কাছে ধারণা হচ্ছে যে পরিস্থিতি এখন বিরাজমান, তাতে হয়তো আরও বিলম্বে সেটি এই বিমান চলাচল তারা করতে পারবে। আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না রিমেলের প্রভাব পুরোপুরি কাটছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের জাহাজের সমস্ত কার্যক্রম অর্থাৎ বন্দরের পণ্য ওঠানামা থেকে শুরু করে যত রকমের কার্যক্রম রয়েছে সব কিছু তারা বন্ধ রাখবেন। তো এখন তারা অবজার্ভ করছেন যেহেতু আজকে সকাল 10টার মধ্যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পুরোপুরি কাটবে এমন একটি খবর চতুর্দিকে জানাজানি হয়ে গেছে, সঙ্গত কারণে তারাও অপেক্ষা করছেন। তবে একেবারে পরিস্থিতি যদি অনুকূল না আসে তাহলে হয়তো চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিমানবন্দর সহ যে সমস্ত স্থাপনা বিশেষ
নির্দেশনা দিয়েছিল সেগুলোর মধ্যে তারা হয়তো থাকবেন। পরবর্তীতে হয়তো তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানালে আমরা বলতে পারবো যে তারা পরবর্তীতে কি করছে। তো এই মুহূর্তে আসলে চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা দেখেছি সকালে যারা অফিস আদালতগামী বিশেষ করে যারা পোশাক কারখানায় কাজ করে তাদের গার্মেন্টস শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা পেটের তাগিদে আসলে রাস্তায় বেরিয়েছেন একেবারে ঘন্টার পর ঘন্টা। তারা পায়ে হেঁটে আবার বৃষ্টিতে ভিজেও তারা আসলে তাদের কাঙ্ক্ষিত যে গাড়ি সেটি পাচ্ছে না। সঙ্গত কারণে তারা তাদের যে ভোগান্তি সেটি চরমে রয়েছে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম বন্দরে কিন্তু ৯ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে এখনো। তো পতেঙ্গায় যেসব দোকানপাট রয়েছে সেগুলোর ব্যাপারে কি ধরনের নির্দেশনা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে? না, আমরা আসলে গতকালকে থেকে যেটি বলছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং পতেঙ্গা এলাকায় যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো আসলে কার্যত বন্ধ রয়েছে। অর্থাৎ সেখানে যেহেতু কোনো কেউ বিক্রি করতে যাচ্ছেন না সঙ্গত কারণে সেগুলো বন্ধ, এবং বাতাসে যে সেখানে রয়েছে সঙ্গত কারণেই এখনো পর্যন্ত সেই সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বাহিরে এবং ভেতরে যত রকমের কার্যক্রম রয়েছে সবগুলো বন্ধ। বলা যেতে পারে যে এখনো পর্যন্ত বন্দরের কার্যক্রম, চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম এখনো পর্যন্ত সচল হয়নি। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি যদি অনুকূলে আসে এবং তারা যদি মনে করে যে তাদের জন্য কার্যক্রম শুরু করার জন্য বিষয়টি নিরাপদ হয়েছে তখনই তারা আসলে শুরু করবেন। তো এখন পর্যন্ত আসলে বৃষ্টি আছে, দমকা হাওয়া আছে এবং সময় যত গড়াচ্ছে তত আমরা দেখছি আসলে বৃষ্টির মাত্রা বাড়ছে। গতকালকে রাত 12টার দিকে আমরা টিপ বৃষ্টি দেখেছিলাম এবং ভোর পর্যন্ত অর্থাৎ ভোর 4টার আগেও আমরা হালকা বৃষ্টি হতে দেখেছি, কিন্তু এরপরে যে ভারী বর্ষণ শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং যদি এটি চলমান থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে প্রাণহানির একটি আশঙ্কা সবসময় থাকে। এবারও তার ব্যত্যয় ঘটবে বলে মনে হচ্ছে না। নগরীর কোথাও কোথাও পানি উঠেছে, তবে এখনো পর্যন্ত কোথাও পাহাড় ধসের খবর আমরা পাইনি। রিটার্ন যেমনটি আপনি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবেলায়, সেগুলো পর্যাপ্ত কিনা সাধারণ মানুষ কি বলছে? দেখুন, ঘূর্ণিঝড় হলে আমরা যেমনটি বলছিলাম যে 785টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমরা আসলে অতীতে দেখেছি সেখানে মানুষকে যারা আশ্রয়কেন্দ্রে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিয়ে যান এবং একটি নির্দিষ্ট সময় পর তারা আবার চলে যান। তাদের অর্থাৎ সেই আশ্রয়কেন্দ্রগুলোতে যারা যান তাদের বক্তব্য হচ্ছে দুটি জিনিস। একটি হচ্ছে সেখানে পর্যাপ্ত খাবার থাকে না, পানীয়ের ব্যবস্থা থাকে না, এবং পাশাপাশি তারা যে হতদরিদ্র মানুষ তারা আসলে তাদের তিল তিল করে গড়ে তোলা যেই জিনিসপাতি তারা তাদের বাসায় রেখে আসে সেটি লুটপাট হওয়ার একটি আশঙ্কা তারা করেন এবং সেই কারণে আশ্রয়কেন্দ্রে যেতে চায় না। আজকে গতকালকেও আসলে একই রকম অবস্থা। আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা জেলেপাড়া যারা একেবারে মাছ ধরে যাদের জীবন জীবিকা ইয়ে করেন তারা বলছিলেন যে তারা যদি সেখান থেকে চলে যান তাহলে তাদের যে অর্জিত যে সম্পদ সেগুলো লুটপাট হওয়ার একটি সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, এবং সেই কারণে তারা তাদের মহিলা সদস্য যারা রয়েছেন তাদেরকে কিছুটা নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিলেও তারা আসলে সেখানে অবস্থান করেন। ঠিক একইভাবে আমরা নগরীর একেবারে ভেতরে যে সমস্ত স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানেও দেখেছে গতকালকে পর্যন্ত খুব বেশি সংখ্যক মানুষ সেখানে যায়নি। যারা গিয়েছেন যাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখানে নেওয়া হয়েছিল আমরা দেখেছি দিন শেষে তারা আবার তাদের গন্তব্যে ফেরত গেছে। রিটার্ন আপনি সাথে থাকুন। এবার আমরা যাব হচ্ছে কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, ঘূর্ণিঝড় রিমাল তো এখন উপকূল অতিক্রম করছে, এর প্রভাব এই মুহূর্তে কেমন দেখছেন? ফরিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ঘূর্ণিঝড় রিমাল তো উপকূল অতিক্রম করছে, এর প্রভাব এখন কেমন দেখছেন? এই সঙ্গে ভারী বাতাস থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে যে পরিমাণ বাতাস বইছে এই স্থানে দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে পড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা এলজিজি ভবনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল থেকেই উপকূল এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতে জোয়ারের জেলায় বেড়িবাঁধ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, অধিকাংশ কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, জানতে পেরেছি কলাপাড়া এবং রাঙ্গাবালি বেশ কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক স্থানে আংশিক বিধ্বস্ত হয়েছে।
আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল দিনে এবং রাতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতে কোটি টাকার ক্ষতি হয়েছে, এছাড়া কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ঘরবাড়ি ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি প্রশাসন। এই মুহূর্তে কুয়াকাটা সংলগ্ন বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ কিন্তু সাগরে আছড়ে পড়ছে তীরে। প্রচন্ড বেগে বাতাস বইছে। ঘূর্ণিঝড় রিমন মোকাবেলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাতে উপজেলায় প্রায় 13,000 মানুষ আশ্রয় কেন্দ্রে নিয়ে আনা হয়েছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদ, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। কুয়াকাটা তো একটা পর্যটন এলাকা, হোটেল মোটেলগুলোতে কোনো পর্যটক আটকা পড়ে আছে কিনা? ফরিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।